হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় লেকচার 5 নিয়ে আলোচনা করব। সো দেখতে দেখতে কিন্তু আমরা সামনে আগাচ্ছি। তোমার প্রস্তুতিও ইনশাল্লাহ তুমি শতভাগ করো, সেই প্রসেসটাই তাকে আশা করছি সর্বোচ্চ ভালো করতে পারবা। আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব, প্রথমেই আমি এখানে উপরে সেই বিষয়গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রথমে কোন বিষয়গুলো আমরা একটু দেখবো, দেখো। প্রথমে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় নিয়ে আমরা আলোচনা করব। কি কি কাজ করলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সামনে এগোতে পারবে, সেই বিষয়গুলো দেখব। বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। এরপরে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সরকার কি কি ধরনের পদক্ষেপ নিতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 9 নাম্বার, বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। 10 নাম্বার, বৈদেশিক সাহায্যের নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করতে পারবো। বৈদেশিক সাহায্যের নেতিবাচক প্রভাব কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। আশা করি এই বিষয়গুলো আমরা আলোচনা শুরু করি, এবং যে বিষয়গুলো তোমাদেরকে দেখালাম প্রতিটা বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা রাখবো। প্রথমে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণের উপায়। 1 নাম্বার আমাদের যে পয়েন্টটা, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস করা। উৎপাদন ব্যয় কি করা? হ্রাস করা। দেখো, যে কোনো পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে পরিমাণ ব্যয় হয়, ওই ব্যয় যদি ধীরে ধীরে কমানো যায়, উৎপাদন ব্যয়ের পরিমাণটা যদি কমানো যায়, তাহলে আমরা কি করতে পারবো? উৎপাদন ব্যয় হ্রাস করতে পারবো। অন্যদিকে আমার রপ্তানি বাণিজ্য অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। মানে উৎপাদন ব্যয় কমলে রপ্তানিটা বাড়ানো যায়, অন্যান্য দেশসমূহ কম দামে পণ্য ক্রয় করতে পারে। আচ্ছা, এরপরে রপ্তানি শুল্ক হ্রাস। যে কোনো দ্রব্য যখন আমরা রপ্তানি করি, রপ্তানির বেলায় আমাদেরকে রপ্তানি শুল্ক দিতে হয়। এখন রপ্তানি শুল্ক কমালে রপ্তানিকারকরা উৎসাহিত হয় অধিক পরিমাণ রপ্তানি করতে। 3 নম্বর হচ্ছে রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি। রপ্তানি পণ্যের যতটুকু সম্ভব হয় উৎপাদনের পরিমাণটা কি? বাড়ানো। উৎপাদনের পরিমাণটা বাড়ানো। এরপরে 4 নাম্বার হচ্ছে শুল্ক রেয়াত। 4 নাম্বার কি হবে? শুল্ক রেয়াত। শুল্কের পরিমাণটা কমিয়ে দেওয়া, শুল্ক রেয়াত দেওয়া। তাহলে কি হবে? তোমার হচ্ছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে। এরপরে 5 নাম্বার, পরিবহন ব্যবস্থার উন্নয়ন। পরিবহন ব্যবস্থার কি করা? উন্নয়ন করা। পরিবহনের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার যতটুকু সম্ভব হয় উন্নয়ন করা। তাহলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে তখন আমাদের কি হবে? তোমার হচ্ছে রপ্তানি বাণিজ্য প্রসার ঘটবে। এরপর হচ্ছে জ্বালানির দাম হ্রাস। জ্বালানির দাম হ্রাস করা গেলে উৎপাদন বৃদ্ধি করা যাবে, উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি বাড়বে। এটা হচ্ছে জ্বালানি দ্রব্যের দাম হ্রাস করা। 7 নাম্বার যে পয়েন্টটা, বাণিজ্য প্রতিনিধি প্রেরণ। বাণিজ্য প্রতিনিধি কি করা? প্রেরণ করা। যেমন বিভিন্ন দেশে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, ভিয়েতনাম, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ করা। কোন কোন দ্রব্যের চাহিদা বেশি, কোন কোন দ্রব্যের উৎপাদন ব্যয় কমানো যায়, তাহলে আমরা কি করতে পারবো? সেই দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন করতে পারবো। 8 নাম্বার যে পয়েন্টটা, ব্যাপক প্রচারের ব্যবস্থা করা। ব্যাপক প্রচারের কি করা? ব্যবস্থা করা। এখন দেখবে অনলাইন, অফলাইন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, প্রত্যেকটা জায়গায় ব্যাপক প্রচার করা দ্রব্যের। আচ্ছা, মূলধনের যোগান দেওয়া। এরপরে 9 নাম্বার পয়েন্ট হচ্ছে মূলধনের কি দেওয়া? যোগান দেওয়া। সর্বশেষ 10 নাম্বার, পণ্যের শ্রেণী বিভাগ করা। পণ্যের মান অনুসারে, পণ্যের গুণাগুণ অনুসারে, দেখো, পণ্যের মান অনুসারে, গুণাগুণ অনুসারে পণ্যকে কি করা? বিভিন্ন শ্রেণী বিভাগ করা। তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ কি করতে পারবো? আর পণ্য রপ্তানি করতে পারবো। এই সবগুলো বিষয় হচ্ছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়। রপ্তানি বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়। আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পারবা। এবং এরপরে আমরা আলোচনা শুরু করব হচ্ছে নতুন আরেকটি টপিক এই অধ্যায়ের মধ্যে। এই অধ্যায় কিন্তু 3টা পার্টের সমষ্টি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য পার্ট হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়ন সম্পর্কে আমাদেরকে পুরো ডিটেলসে জানতে হবে। দেখো, প্রথমে বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ, সেটা তোমরা আইসিটিতে পড়েছো, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ কি হবে? গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন শব্দটি পৃথিবীতে প্রথম ব্যবহার হয় 60-এর দশকে। পৃথিবীতে প্রথম ব্যবহার হয় কত এর দশকে? 60-এর দশকে। আর বিশ্বায়নের উপর প্রথম প্রবন্ধ রচনা করেন রোনাল্ড রবার্টসন। প্রথম প্রবন্ধ রচনা করেন কে? রোনাল্ড রবার্টসন, 1985 সালে। তাহলে বিশ্বায়নের উপর প্রথম প্রবন্ধ রচনা করেন রোনাল্ড রবার্টসন 1985 সালে। বর্তমানে গ্লোবালাইজেশন শব্দটি বিশ্বজনীন এবং হচ্ছে সার্বজনীন। বর্তমানে গ্লোবালাইজেশন শব্দটি কি? বিশ্বজনীন এবং কি? সার্বজনীন। এরপরে
বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা ম্যাকলুহান। তার মানে বিশ্বগ্রাম ধারণা কে দিয়েছেন? ম্যাকলুহান দিয়েছেন। বিশ্বগ্রাম ধারণা কে দিয়েছেন? ম্যাকলুহান। ওনার একটা ডেফিনেশন আছে বিশ্বায়ন সম্পর্কে, সেটা হচ্ছে বৈশ্বিক পল্লী ধারণার পরিবর্তিত রূপ হচ্ছে বিশ্বায়ন। দেখো পরীক্ষায় অনেক সময় ডেফিনেশন দেওয়া থাকে, বলে এটা কার ডেফিনেশন, তার মানে একটু জানতে হবে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। বৈশ্বিক পল্লী ধারণার পরিবর্তিত রূপ হচ্ছে কি? বিশ্বায়ন। এরপর হচ্ছে অ্যান্টনি গিডেলের মতে সেটা হচ্ছে বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের কি? প্রগাঢ়করণ। সর্বশেষ রোনাল্ড রবার্টসন বলেছেন বিশ্বের সংকুচন এবং পরস্পর নির্ভরশীলতা হলো বিশ্বায়ন। তাহলে বিশ্বের সংকুচন এবং পরস্পর নির্ভরশীলতা হলো বিশ্বায়ন। আশা করি তোমরা সহজে এই বিষয়গুলো একটু মনে রাখতে পারবা এবং পরীক্ষায় আসার মতো করে যেহেতু আমি আলোচনা করছি, তাহলে মনে রেখে সর্বোচ্চ নাম্বারও অর্জন করতে পারবা। আচ্ছা, এরপর আমরা দেখব বিশ্বায়নের বৈশিষ্ট্য সমূহ। বিশ্বায়নের কি কি বৈশিষ্ট্য আছে, আমি কিন্তু মৌলিক বৈশিষ্ট্যগুলো ইয়েলো কালার করে দিয়েছি যাতে মনে রাখা যায়। আচ্ছা দেখো, প্রথমে বৈশ্বিক ক্ষেত্রে বিশ্বায়ন একটি জগৎ ব্যাপী প্রক্রিয়া বা প্রক্রিয়ার সমষ্টি। তার মানে এটা হচ্ছে আমার 1 নম্বর বৈশিষ্ট্য, এটি হচ্ছে ব্যাপক প্রক্রিয়ার সমষ্টি। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, 2 নম্বর বিশ্বায়ন প্রক্রিয়া হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বায়নের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে মূলধনের আদান প্রদান হয়। 4 নম্বর যেটা আমাদের বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য দেখো, আর্থিক বিষয়াদির সাথে সম্পৃক্ত। বিশ্বায়ন কিসের সাথে সম্পৃক্ত? আর্থিক বিষয়াদির সাথে সম্পৃক্ত। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে অভিগমন এবং বহির্গমনের ব্যবস্থা হয়েছে। অভিগমন মানে এটা হচ্ছে বহিরাগমন, বহির্গমন মানে হচ্ছে বহিরাগমন, বহিরাগমন মানে হচ্ছে বাহির থেকে আগমন, মানে অন্য দেশ থেকে আমাদের দেশে আসা, এটা হচ্ছে বহিরাগমন। অন্য দেশ থেকে আমার দেশে আসা, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছি দ্বিতীয় পত্রে। বহিরাগমন হচ্ছে বাহির থেকে আমার দেশে আসা, অন্য দেশ থেকে আমার দেশে আসা। আর বহির্গমন হচ্ছে আমার দেশ থেকে অন্য দেশে যাওয়া। আর 6 নম্বর যেটা বৈশিষ্ট্য, বিশ্বায়নের মাধ্যমে এক দেশের মধ্যে অন্য দেশের তথ্য প্রযুক্তির কি হয়? আদান প্রদান হয়। এই সবগুলো পয়েন্ট তোমাকে নোট করে রাখতে হবে যাতে পরীক্ষায় অ্যান্সার করতে পারো সহজে। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে বিশ্বায়নের কারণ সমূহ। বিশ্বায়ন কেন হয় এবং বিশ্বায়নের কারণ কি কি, সেই কারণ সমূহ একটু আমরা দেখবো। দেখো, 1 নম্বর কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বায়ন হচ্ছে। 1 নম্বরই কারণটা হচ্ছে আইসিটির প্রভাব। আইসিটির কারণে কি হচ্ছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা আমরা 10 দিনে করতাম সেটা এখন 1 ঘন্টায় করা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ। 2 নম্বর হচ্ছে বহুজাগতিক সংস্থা গড়ে তোলা। বহুজাগতিক মানে হচ্ছে এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি বলো না তোমরা, বহুজাগতিক সংস্থা গড়ে তুলতে গেলে তোমার হচ্ছে বিশ্বায়ন করবে। শুধুমাত্র নিজের দেশে সম্ভব না, অন্য দেশে করতে হবে, অন্য দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, অন্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হবে, তখন বহুজাগতিক সংস্থা গড়ে তোলা যায়। আর 3 নম্বর হচ্ছে পরিবেশের সংকট মোকাবেলা করা। পরিবেশ সংকট কি করা? মোকাবেলা করা। পরিবেশের যে কোনো সংকট মোকাবেলা করার জন্য বিশ্বায়নের অন্যতম একটি কারণ। আর 4 নম্বর হচ্ছে সংস্কৃতির অবাধ প্রসার। সংস্কৃতি অবাধ প্রসারের জন্য কি করতে হবে? তোমার হচ্ছে বিশ্বায়ন করতে হয় এবং বিশ্বায়ন একটা উল্লেখযোগ্য কারণ। আর 5 নাম্বার যেটা সেটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর, যারা উন্নয়নশীল, যেমন বাংলাদেশ উন্নয়নশীল, তারা হচ্ছে উন্নত হতে চায়। তারা কি হতে চায়? উন্নত হতে চায়। তার উন্নত হওয়ার স্পৃহা, মানে উন্নয়নশীল ও চায় উন্নত হতে, সেজন্য বিশ্বায়ন ঘটে। আচ্ছা, এরপরে 6 নাম্বার সমাজতন্ত্রের মন্তর্গতি। সমাজতন্ত্র মানে হচ্ছে যারা হচ্ছে সম্পদের মালিকানা কার কাছে থাকে? সরকারের কাছে থাকে, যেটা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এটা দিন দিন 10 নামতেছে, এটা দিন দিন কমে যাচ্ছে, এটা হচ্ছে সমাজতন্ত্রের মন্তর্গতি। আর 7 নাম্বার হচ্ছে জনগণের মনোভাব পরিবর্তন। জনগণের মনোভাবের কি? পরিবর্তন। জনগণের মনোভাবের কি? পরিবর্তন। আর 8 নাম্বার হচ্ছে সাম্রাজ্যবাদীদের উচ্চাবিলাস। সাম্রাজ্যবাদীদের কি? উচ্চাবিলাস। এই সবগুলো পয়েন্ট হচ্ছে বিশ্বায়ন কেন হয় সেটার সাথে সম্পৃক্ত। আশা করি তোমরা সবাই এগুলো একটু নোট করবা। নোট করে দেখো, পরীক্ষায় আসার মতো করে এগুলো একটু বারবার পড়বা, বারবার পড়বা, বারবার পড়বা, সম্পর্ক করে পড়বা। কি করে পড়বা? সম্পর্ক করে পড়বা। কেন এটা হয়? এটা হলে ওইটা কি হবে? এটা হলে ওইটা কি হবে? এটা হলে ওইটা কি হবে?
তখন মনে রাখাটা কি হবে, সহজ হবে। যেহেতু পয়েন্ট ভিত্তিক আলোচনা, একটু তোমাকে পুরো ডিটেলস মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, বিশ্বায়নের সুবিধা সমূহ, বিশ্বায়নের কি কি সুবিধা আছে একটু দেখো। বিশ্বায়নের সুবিধা সমূহ কি কি সুবিধা আছে একটু দেখো। 1 নাম্বার উন্নত প্রযুক্তি। 1 নাম্বার হচ্ছে উন্নত প্রযুক্তি। তাহলে 1 নাম্বার হচ্ছে উন্নত প্রযুক্তি। আমরা বিশ্বায়নের ফলে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারবো। যেমন আমেরিকার কাছে যে প্রযুক্তি আছে, কানাডার কাছে যে প্রযুক্তি আছে, তারপর হচ্ছে রাশিয়ার কাছে যে প্রযুক্তি আছে, বিশ্বায়নের কারণে আমরা সেটা জানতেও পারবো, সেটা ব্যবহারও করতে পারবো। আর 2 নাম্বার হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির কারণ এটা একটা উল্লেখযোগ্য সুবিধা। এবার হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি। আমদানি রপ্তানি আমরা বাণিজ্য বৃদ্ধি করতে পারবো। আমদানি রপ্তানি বেলায় কি করতে পারবো, বাণিজ্যের পরিমাণ বাড়াতে পারবো। 4 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মান। 4 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মান। 4 নাম্বার কি হবে, আন্তর্জাতিক মান। আর 5 নাম্বার হচ্ছে বহির্গমনমুখিতা। 5 নাম্বার হচ্ছে বহির্গমনমুখিতা, মানে অন্য দেশে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এটা হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, এক দেশ অন্য দেশে বিনিয়োগ করে, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য সুবিধা। অর্থ বাজারের উন্নয়ন, বাংলাদেশের অর্থ বাজারে কি করবে, উন্নয়ন করবে। অন্য দেশের অর্থ বাজারেও উন্নয়ন করবে। এই সবগুলো পয়েন্ট হচ্ছে বিশ্বায়নের সুবিধা। পরীক্ষা কিন্তু এখান থেকে তোমার হচ্ছে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসে, সেই জন্য একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন আমি যেমন ব্যাখ্যা করছি, তোমাকে আরেকটু ব্যাখ্যা করে 1 লাইন 2 লাইনের ব্যাখ্যা করে পরীক্ষার খাতায় লিখতে হবে, তাহলে তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। এরপরে আমরা দেখবো হচ্ছে বিশ্বায়নের অসুবিধা। দেখো, অনেকগুলো সুবিধা তো আমরা জানলাম, এখন কি কি অসুবিধা আছে অসুবিধাগুলো একটু আমরা জানি। দেখো, 1 নাম্বার অসুবিধা, দেশীয় শিল্প ধ্বংস। 1 নাম্বার কি, দেশীয় শিল্প কি হবে, ধ্বংস হয়ে যাবে। দেশীয় শিল্প কি হবে, ধ্বংস হবে। আমাদের দেশের নিজস্ব কিছু আমাদের শিল্প আছে, দেশীয় শিল্প, হস্তজাত শিল্প, কুটির শিল্প, এগুলো আস্তে আস্তে কি হবে, ধ্বংস হবে। বিশ্বায়নের ফলে এগুলো কিন্তু অলরেডি ধ্বংস হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে আয় বৈষম্য বৃদ্ধি। আয় বৈষম্য বৃদ্ধি, দেখবা যেই দেশ, যেই এলাকা যত উন্নত সেটা তত উন্নত হচ্ছে, আর বাকিগুলো অনুন্নত রয়ে যাচ্ছে। এটা কিন্তু বিশ্বায়নের একটা অসুবিধা, সেটা হচ্ছে আয় বৈষম্য। যে ধনী সে আরো ধনী হচ্ছে, যে গরিব সে দিন দিন আরো গরিব হচ্ছে। এটা হচ্ছে আয় বৈষম্যের প্রভাব। এরপরে 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। 3 নম্বর কি হবে, সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক কি, আগ্রাসন। আর সাংস্কৃতিক একটা আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বিশ্বায়নের একটা উল্লেখযোগ্য প্রভাব, যে সাংস্কৃতিক আগ্রাসন। আর 4 নম্বর হচ্ছে বিলাসজাত দ্রব্যের উপস্থিতি। বিলাসজাত দ্রব্যের উপস্থিতি। বিলাসজাত দ্রব্যের কি হবে, উপস্থিতি। তাহলে দেখো, বিলাসজাত দ্রব্যের উপস্থিতি, তাহলে দেশীয় শিল্প ধ্বংস, আয় বৈষম্য বৃদ্ধি, সাংস্কৃতিক আগ্রাসন, বিলাসজাত দ্রব্যের উপস্থিতি। যেমন এখন কিন্তু আমরা বিলাসজাত দ্রব্য দেখি, তবে এটা নিয়ে একটু কথা আছে, বিলাসজাত দ্রব্য নিয়ে একটু কথা আছে। দেখো, গ্রামের একটা ছেলে, তার জন্য বিলাসজাত কি জানো, শহরে এসে বসবাস করা, রাতে এটা আরামসে ঘুম দেওয়া, একটু মাঝে মধ্যে রেস্টুরেন্টে খেতে যাওয়া, এটা হচ্ছে তার জন্য বিলাস জাতীয়। কিন্তু তুমি যে শহরে আছো, তোমার জন্য এটা কিছুই না। আবার আবার তোমার জন্য হচ্ছে, মনে করো যে শহরে আছে তার জন্য হচ্ছে একটা আইফোন, তারপর হচ্ছে বান্ধবীরা নিয়ে একটু পার্কে যাওয়া, তারপর হচ্ছে বান্ধবীরা নিয়ে একটু প্রাইভেট নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, আরো যা যা করতে মন চায় আর কি। আর হচ্ছে মনে করো তোমার মনে যা চায়, এসি, একটা এসি হতে পারে, একটা বাইক হতে পারে, এটা তোমার জন্য বিলাস জাতীয় দ্রব্য। আচ্ছা, তোমার জন্য যেটা বিলাস জাতীয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য এটা কি কোনো বিষয়, কোনো বিষয় না। ওর জন্য ওনার জন্য মনে করো অস্ত্র শস্ত্র, এগুলো হচ্ছে বিলাস জাতীয়। আরো কি কি নতুন অস্ত্র কিনবে। আবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে, তার জন্য বিলাস জাতীয় দ্রব্য ভিন্ন রকম, মানে এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম বিলাস জাতীয় দ্রব্য হয়। আচ্ছা, আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি। আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি, তুমি একটু খেয়াল করে দেখবা, বাংলাদেশের চট্টগ্রাম এবং ঢাকা যে পরিমাণ উন্নত, বাকি জেলাগুলো, তোমার হচ্ছে বিভাগগুলো একই রকম উন্নত না। তার মানে আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি দেয়, কোন একটা অঞ্চল বেশি পরিমাণে উন্নত হয় আর বাকিগুলো ওভাবে উন্নত হয় না, তার আঞ্চলিক বৈষম্য দেখা দেয়। এরপর হচ্ছে লেনদেনের ভারসাম্য ঘাটতি দেখা দেয়, লেনদেনের মধ্যে ভারসাম্যের ঘাটতি থাকে। যেমন আমরা আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু করব, দেখা যাবে আমার আমদানির পরিমাণ বেশি হবে, নাহলে রপ্তানির পরিমাণ বেশি হবে, নাহলে রপ্তানির পরিমাণ বেশি হবে, আমদানির পরিমাণ কম হবে। তাহলে লেনদেনের ভারসাম্য, কারণ কিন্তু আমদানি রপ্তানি সমান হবে না, এটা হচ্ছে লেনদেনের কি, ভারসাম্য। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষমতার অপব্যবহার। যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করতে পারে বিশ্বায়নের ফলে। যুদ্ধ বিগ্রহ বেড়ে যাওয়া, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। যত বিশ্বায়ন হচ্ছে যুদ্ধ বিগ্রহ অনেক বেশি হচ্ছে। যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, সৌদি আরব, তারপর হচ্ছে ইরানের যুদ্ধ, যুদ্ধ বিগ্রহ বেড়ে যাচ্ছে। আর নিরাপত্তা জনিত সমস্যা, নিরাপত্তা শব্দটা বর্তমান বিশ্বে একটা উল্লেখযোগ্য সুখী শব্দ। কেন বললাম, নিরাপত্তা জিনিসটা এখন দুনিয়ার থেকেই উঠে যাচ্ছে। যে একজন মানুষ সকালে বাসা থেকে বের হলো, সন্ধ্যায় আদৌ বাসায় ফিরবে কিনা সে জানে না। একজন মানুষ
সকালে বের হলো, বাচ্চা বা ঘরের মানুষের আব্বু আম্মুর মুখ দেখে সে জানে না সন্ধ্যায় গিয়ে তার বাবা মাকে দেখতে পারবে কিনা। এটা একটা নিরাপত্তা, অনিশ্চয়তা চলে আসছে সবার মধ্যে। এটা স্বাভাবিক, তুমি দেখে একটু খেয়াল করে দেখবা সবার মধ্যে জিনিসটা আছে। এমনকি তুমি আমি যে ফেসবুক, ইউটিউব বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি, এগুলো কিন্তু অনিশ্চয়তার মধ্যে। আজকে আছে, এমনও হতে পারে কালকে এগুলো একটা উনি সব উদাও। এই সব হচ্ছে নিরাপত্তা জনিত একটা সমস্যা আমরা দেখতে পারি। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আচ্ছা, এর হচ্ছে বিশ্বায়নের ফলাফল সমূহ। বিশ্বায়নের ফল আমরা কি কি দেখতে পাচ্ছি? বিশ্বায়নের ফলাফল কি কি দেখো। বিশ্বায়নের ফলাফল মানে ভালো দিক খারাপ দিক সব একসাথে চলে আসবে। এক নম্বর হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির বিকাশ। মুক্ত বাজার মানে যেখানে কোনো বিধি নিষেধ থাকবে না, একদম ফ্রিলি তুমি সবকিছু করতে পারবা। মুক্ত বাজার অর্থনীতির বিকাশ। দুই নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যোগাযোগ ব্যবস্থার কি হচ্ছে? উন্নতি হচ্ছে। তিন নম্বর হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। চার নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। তথ্য প্রযুক্তির কি হচ্ছে? উন্নয়ন হচ্ছে। পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। আর ছয় নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে পরিবর্তন। ছয় নম্বর কি হবে? শিল্পক্ষেত্রে পরিবর্তন। আর সাত নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে পরিবর্তন। আট নম্বর হচ্ছে সন্ত্রাসবাদীদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। এই সবগুলো হচ্ছে বিশ্বায়নের ফলাফল। আসলে এগুলো একটু তুমি বাসায় নোট করিও, নোট করে নিজে একটু নিজে নিজে মানে নোট করেছো তো? এরপরে আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, আচ্ছা বাণিজ্য ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, আচ্ছা শিল্পক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, আচ্ছা তোমার হচ্ছে আহ বাণিজ্যের ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, নিজে নিজে একটু বলার ট্রাই করবা। আশা করি তুমি সহজে মনে রাখতে পারবা, এবং সহজে মনে রাখাও আসলে যায়, এগুলো আসলে কঠিন কিছুই না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লেকচার 6, এটা পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখবো। সো আমি যতটুকু আলোচনা রেখেছি তোমাদের সামনে, আশা করছি এই বিষয়টা তোমার জন্য প্রাণবন্ত হবে যদি একটু আন্তরিকতার সহিত পড়ো। আর তোমাদের জন্য আমাদের এটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। অর্থনীতি প্রথম পত্রের এই বইটা, এটা সরি, এটা অর্থনীতি দ্বিতীয় পত্রের এই বইটা, এটা আমারই হাতের লেখা বই, এবং এই বইটা খুবই ফলপ্রসূ একটা বই। তুমি যদি একটু পুরো ডিটেলসে দেখো কিভাবে আমি বইটি সাজিয়েছি অসাধারণ করে। এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, যা যা লাগবে সব তথ্য এখানে দেওয়া আছে। তুমি বইটি সংগ্রহ করে নিলে আশা করি একটা তোমার গুছানো প্রস্তুতি হবে। এবং সেই সাথে এটা হচ্ছে আমার প্রথম পত্রের বই। একেবারে যা যা লাগবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিইউনিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গুচ্ছভুক্ত 22টা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যা যা লাগবে সব তথ্যগুলো আমরা অ্যাড করেছি। আশা করি একটা গুছানো প্রস্তুতি তোমার হবে। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।